গেলে 6 অ্যাকাউন্টিং থেকেই। জি স্যার। আচ্ছা, তো যাই হোক আমরা আজকে ইকোনমিক্স শুরু করতেছি। হ্যাঁ, ইকোনমিক্স থেকে আমাদের ফাইনাল পরীক্ষায় কোশ্চেন থাকবে 9 নম্বরের। তো আমরা খুব একেবারে definition বা concept থেকে economics দেখা যায়, দেখো যে economics is the study of how people make choices to satisfy their wants. অন্যভাবে বলা হচ্ছে যে economics is the study of how societies use scarce resources to services and still function limited. আমাদের সম্পদ আছে, তো এই সীমিত অ্যাসেট দিয়েই আমরা কিভাবে আমাদের আনলিমিটেড আমাদের চাহিদাগুলো কিন্তু অপরিসীম, আনলিমিটেড। আমরা আমাদের আনলিমিটেড অভাবগুলোকে কিভাবে এই স্ক্যার্স রিসোর্স বা সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে পারবো, সেটা জানার জন্য বা বোঝার জন্য যে স্টাডি বা যে বিষয়টা আমাদেরকে হেল্প করে থাকে, সেটা ইজ দ্য ইকোনমিক্স। আচ্ছা, তো আমি তোমাদের ভালো প্রিপারেশনের জন্য কিন্তু একটা ওয়ার্ড ফাইলও দেবো, শুধু স্লাইড করলে ভালো নাম্বার পাবা না, ওই ওয়ার্ড ফাইলটাও করতে হবে। আচ্ছা, তো আমরা ডেফিনেশন থেকে দেখতে পারি যেখানে আমরা তিনটা জিনিস দেখতেছি, ওয়ান্ট, অভাবগুলো হচ্ছে অপরিসীম এবং আমাদের সম্পদ হচ্ছে সীমিত, লিমিটেড। সম্পদ লিমিটেড আর অভাব হচ্ছে আনলিমিটেড। এখান থেকে আমরা আসলে একটু জানার চেষ্টা করব যে আমরা কখন কোন একটা স্টেটকে আমরা আমাদের চাহিদা বলবো, কখন সেটাকে আমরা অভাব বলবো, এই বিষয়টা আমরা একটু দেখব। তো প্রথমে আমি দেখতেছি এখানে আছে ওয়ান্ট। ওয়ান্ট মানে হচ্ছে অভাব। তো অভাব আর চাহিদা কিন্তু এক জিনিস না। অনেক সময় শুনতে একই রকম মনে হয় যে অভাব আর চাহিদা একই রকম বা প্রয়োজন একই রকম, কিন্তু এই তিনটা জিনিস তিন রকম। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। তোমরা কিন্তু মাঝে মাঝে একটু কথাবার্তা বলতে হবে, আদারওয়াইজ মনোটোনাস হয়ে যায়, অথবা আমার মনে হয় যে হয়তো সবাই ক্লাসে অ্যাক্টিভ নাই। এগুলো সহজই, আসলে কঠিন কিছু না। তো ওয়ান্ট বা অভাব বলতে দেখো বলা হচ্ছে এভরিথিং উই ডোন্ট হ্যাভ, মানে আমাদের যা কিছু নাই সেটাই হচ্ছে অভাব। তো একটা মানুষের অভাবের কিন্তু আসলে কোনো শেষ নেই। এক কথা তুমি চিন্তা করো যে তোমার যেটা নাই সেটারই তোমার অভাব। এভরিথিং, তোমার যা কিছু আছে এটা বাদ দিয়ে পুরো পৃথিবীটাই তাহলে তোমার অভাব।
যেমন এখন আমরা যদি বলি যে আমাদের ধরে নাও যে তুমি বলবা যে আমার একটা গাড়ি নাই, আমার একটা ঢাকায় ফ্ল্যাট নাই, আমার একটা অনেক বড় কোম্পানি নাই, হুম, আর সিঙ্গাপুরে আমার একটা বাড়ি নাই, আমার একটা আমেরিকান ভিসা নাই। অল দিস থিংস আর ওয়ান্ট। আর নিড যখন আমরা কথা বলবো যে নিড কি, নিডটা তাহলে সকল ওয়ান্ট কিন্তু নিড না। যেমন তুমি এখন বলতেই পারো যে আমার ঢাকায় একটা 10 তলা বিল্ডিং নেই, আমার এটা অভাব। কিন্তু নিড যখন আমরা বলবো তখন নিড একটু হিসেব করে বলতে হবে যে আমরা কোনটাকে বলতে পারবো যে এটা আমার প্রয়োজন। তো নিড হচ্ছে our wants have ability but not interested to buy. দেখো কেন্দ্র অংশ, আমাদের অভাব, আমাদের কিছু এটার অভাব রয়েছে, এটা কেনার জন্য আমার অ্যাবিলিটিও রয়েছে, কিন্তু আমি এটা কিনতে চাই না। অনেক সময় মানুষ আছে যে তোমার এটা কেনার এখন অ্যাবিলিটি আছে, টাকা পয়সা আছে, কিন্তু তুমি চাচ্ছ না। যেমন আমি যদি এখন বলি এখানে অনেকেই তোমাদের, তুমি হয়তো বাসায় বললে তোমাকে একটা বাইক কিনে দেওয়ার অ্যাবিলিটি আছে, তোমার একটা বাইক নাই, এবং একটা বাইকের দাম আমি ধরে নিচ্ছি 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা দিয়ে অনেকের ফ্যামিলি থেকেই বাইক কিনে দিতে পারে। তার মানে তোমার ধরো তোমার বাইক কেনার অ্যাবিলিটি আছে, কিন্তু তোমাকে বাসার থেকে বাইকটা কিনে দেবে না, কারণ যেটাই হোক। তাহলে তোমার একটা বাইক নাই, তার মানে তোমার বাইকের অভাব আছে। বাইক কেনার জন্য তোমার সামর্থ্য বা টাকাও আছে, কিন্তু তুমি বাইক কিনতেছো না। এটা হলো নিড, প্রয়োজন। আর ডিমান্ড হচ্ছে যে আমরা ইন্টারেস্টেড টু বাই দ্যাট উই নিড। আমাদের যেটা প্রয়োজন, যে জিনিসটা আমার প্রয়োজন এবং যেটা আমি কিনতে চাই। যেমন হতে পারে যে এই যে বললাম যে বাইক তোমাদেরকে কিনতে দেবে না, সবার ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। কেউ এখন একজন যদি বাসায় কনভিন্স করো যে আমার বাসা থেকে 10 কিলোমিটার দূরে ইউনিভার্সিটি, যাওয়া আসা অনেক কষ্ট হয়, সময় বেশি লাগে, হলে থাকতে হয়, অথবা অনেক টাকা পয়সা খরচ হয়, তাহলে আমাকে একটা বাইক কিনে দিলে আমি সাবধানে শুধু ভার্সিটি যাবো আর আসবো। তখন তোমার বাসার থেকে কনভিন্স হয়ে বলো ঠিক আছে তাহলে তোমাকে বাইক কিনে দেবো। এটা হবে তোমার ডিমান্ড। তাহলে তোমার একটা জিনিস নাই, এজন্যই তোমার কাছে ওই জিনিসটার চাহিদা আছে, কিন্তু এরকম না। তাহলে ডিমান্ড বা চাহিদা হচ্ছে একটা কোনো পার্টিকুলার জিনিস, সেটা আমার নাই, থাকা যাবে না, ওটা কেনার আমার অ্যাবিলিটি থাকতে হবে, এবং এট দ্য সেম টাইম সেটা কেনার জন্য আমার ইন্টারেস্ট বা ইচ্ছা থাকতে হবে। তাহলে সেটাকে আমরা ডিমান্ড। আচ্ছা, এরপরে স্কারসিটি এফিসিয়েন্সি তোমাদের দরকার নাই। এরপরে আমি তোমাদের ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। দেখো আমি যে স্লাইড গুলো তোমাদের পড়াচ্ছি শুধু এই টপিক গুলোই তোমরা ফোকাস করবে, স্লাইডে আরো বেশি হয়তো আছে। ইকোনমিক্স এর প্রকারভেদ সম্বন্ধে আমরা কথা বলবো। ইকোনমিক্স এর অনেক অনেক বিভিন্ন ভাবে ইকোনমিক্স এর ক্লাসিফিকেশন করা যায়। এই ক্লাসিফিকেশন গুলোকে আসলে আমরা ইকোনমিক্স এর শাখা। তো আমরা বেসিক্যালি এখানে এখানে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলবো। এই দুটো ইকোনমিক্স এর কথা তো তোমরা অ্যাটলিস্ট শুনেছো, আমার মনে হয় তোমরা পড়েছো, তোমরা সায়েন্সে পড়লেও সামাজিক বিজ্ঞান নামে আমাদের এখন কি আছে আমি জানি না, আমাদের সময় ছিল সামাজিক বিজ্ঞান। এই সামাজিক বিজ্ঞান কোর্সে কিন্তু ইকোনমিক্স এর একটা বা দুইটা সাবজেক্ট। আচ্ছা, ওটা মাইক্রো এবং ম্যাক্রো কোনটা বড় কোনটা ছোট, বড় মাইক্রো বড় নাকি ম্যাক্রো? তোমরা তো জানো এগুলো সায়েন্সের যে ইস্যু আছে। মাইক্রো স্যার। মাইক্রো ছোট বড়। কোনটা বড়? ম্যাক্রো বড়। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে, মাইক্রো ইকোনমিক্স বলতেছে
Microeconomics is the branch of economics which is concerned with the behavior of individual entities, such as market, farm, household, এবং এবং হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়াল মানে সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, একটা ছোট ফার্ম বা একটা ছোট মার্কেট হতে পারে, অথবা একটা বাসা হতে পারে। এগুলো এই ছোট ছোট এন্টিটি বা ব্যক্তি সত্তা যেগুলো, এগুলোর প্রয়োজনীয়তা, এগুলোর বিহেভ নিয়ে যে ইকোনমিক্সটা ডিল করে, যে কিভাবে মনে করো একজন ব্যক্তির প্রভাব তৈরি করে, কিভাবে আরেকটু বড় পরিসরে যদি ভাবে তাহলে একটা ফ্যামিলিতে যে প্রভাব রয়েছে সেই প্রভাবটা কিভাবে নিজের ফলে, অথবা একটা কোম্পানির প্রভাব পুরো দেশ নিয়ে সে শুধু ওই কোম্পানিটা নিয়েই ভাববে। এক কথায় এই ছোট ছোট ব্যক্তি সত্তা নিয়ে যে ইকোনমিক্সটা কনসার্ন, সেটাকে আমরা বলে থাকি মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে যখন ওভারঅল পুরো ইকোনমিক্স বা পুরো দেশের বা পুরো পৃথিবীর ইকোনমিক্স নিয়ে যখন কথা বলা হয়, তখন সেটাকে আমরা বলে থাকি ম্যাক্রো ইকোনমিক্স। যেমন ম্যাক্রো ইকোনমিক্স চিন্তা করবে যে পুরো দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে কিভাবে উন্নতি করা যায়। আরো একটু বড় পরিসরে যদি চিন্তা করো যে পুরো পৃথিবী থেকে দারিদ্রতা কিভাবে দূর করা যায়। যেমন আমরা যদি একটু কথা বলি যে আমাদের ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস, উনি কিন্তু কাজ করতেছে বা ওনার চিন্তাধারাটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে কিভাবে দারিদ্রতাকে চির করা যায়। শুধু বাংলাদেশে বা শুধু একটা নির্দিষ্ট এলাকায় না, সারা বিশ্ব থেকেই কিভাবে দারিদ্রতা দূর করা যায়, দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। অথবা আমি যদি চিন্তা করি যে আমাদের দেশে সারা দেশের মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিভাবে চেঞ্জ করা যায়, ইকোনমিক্স কন্ডিশন কিভাবে ইমপ্রুভ করা যায়, দিজ আর দ্য ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে ম্যাক্রো ইকোনমিক্স হলো যখন, যে এক কথায় এই ইকোনমিক্সটা অনেক বড়, ইকোনমিক্স এর পরিধিটা অনেক বড়, তাদের কাজ করার চিন্তাধারা, স্ট্র্যাটেজিস, অবজেক্টিভ, এগুলো হচ্ছে বড় পরিসরে। যেমন একটা দেশ পুরো দেশ নিয়ে চিন্তা করবে, অথবা পুরো পৃথিবী নিয়ে চিন্তা করবে, এরকম। আর মাইক্রো ইকোনমিক্স হলো ছোট পরিধি নিয়ে কাজ করবে। যেমন শুধু একজন ব্যক্তির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিভাবে উন্নত করা যায়। যেমন তুমি নিশ্চয়ই চিন্তা করতেছো যে তুমি কিভাবে পড়াশোনা করে একটা ভালো চাকরি পেলে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিভাবে চেঞ্জ হবে, অথবা তোমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিভাবে চেঞ্জ হবে। কিন্তু কেউ হয়তো বা ভাবতে পারে যে শুধু একজন বা দুজন মানুষের অ্যাসোসিয়েশন নিয়ে ভাবলে হবে না, সারা দেশেই আমাদের বাংলাদেশ থেকে যাতে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা না থাকে সেটা নিয়ে কিভাবে কাজ করবে, দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ওভারঅল ইকোনমিক্যাল কন্ডিশন অফ দ্য কান্ট্রি বা ওভারঅল ইকোনমিক্যাল কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড, এটা নিয়ে কাজ করে। আর মাইক্রো ইকোনমিক্স শুধু একটা নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট একটা এলাকা নিয়ে কাজ করে। তো বিস্তারিত তুমি এই স্লাইড বা ওয়ার্ড ফাইল আমি যেটা দিব সেখান থেকে পড়তে হবে। পজিটিভ ইকোনমিক্স এগুলো তোমাদের দরকার নাই, তোমাদের এবার আমি দেখাবো একটু three problems of economic organization. ইকোনমিক্স, তোমরা যদি এখন জিজ্ঞেস করো যে ইকোনমিক্স এর অবজেক্টিভ কি বা ইকোনমিক্স কি নিয়ে কাজ করে, তাহলে ইকোনমিক্স এর কাজ অবজেক্টিভ হলো এই যে এখানে তিনটা প্রবলেম দেখা যাচ্ছে, হোয়াট, হাউ এবং হোয়াট হুম, এই তিনটে কোশ্চেনের আনসার দেওয়া হলো ইকোনমিক্স। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, থ্রি প্রবলেমস অফ ইকোনমিক অর্গানাইজেশন। এখানে ওয়ার্ড বলতে আমরা বুঝে থাকি, যেমন আমরা যখন ডেফিনেশনটা বললাম তখন বলেছিলাম যে
we have to satisfy our unlimited wants by using the limited resources. আমাদের যে সীমিত সম্পদ রয়েছে, এই সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে আমরা আমাদের আনলিমিটেড অভাবকে ফুলফিল করব। আমরা বলেছি যে আমাদের অভাবগুলো হলো আনলিমিটেড, সীম, কিন্তু এই অভাব পূরণ করার জন্য আমাদের সম্পদ লিমিটেড, সীমিত। হোয়াট কোশ্চেনটা কি বলতেছে আসলে? So what commodities produced and in what quantities? মানে একটা দেশে অথবা একটা সোসাইটিতে কোন গুডস বা সার্ভিসেস গুলো প্রোডাকশন করা হবে, এগুলো আমরা ইকোনমিক্স করে বুঝতে পারবো, বা ইকোনমিক্স আমাদেরকে এগুলো বুঝতে সহায়তা। সেটা কিভাবে? যেমন আমরা বললাম যে আমাদের যা নাই সেটারই কিন্তু আমাদের অভাব রয়েছে, কিন্তু আমাদের তো সম্পদ সীমিত। তুমি তো চাইলে একসাথে বাড়ি গাড়ি দেশে বিদেশে সবকিছু করে ফেলতে পারবে না। তোমার কোনটা কিছু হিসেবে অল্প কিছু সম্পদ আছে, এই সম্পদ ব্যবহার করে আনলিমিটেড অভাব ফুলফিল। What commodities are to be produced? মানে হচ্ছে তোমাদের যে আনলিমিটেড অভাব রয়েছে, এই অভাব থেকে কোন অভাবগুলোকে আসলে আগে মেটাবে। যেমন আমি যদি এখন তোমাকে বলি যে তোমার পড়াশোনারও অভাব রয়েছে, পড়াশোনার অভাব বলতে আমি মনে করতেছি যে তোমার কোনো ডিগ্রি নেই, এটার অভাব রয়েছে। আবার মনে করো একটা জব নাই, এটার অভাব রয়েছে বর্তমানে। তাহলে এখন কোনটা তুমি আগে ফুলফিল করবে? আগে কি তুমি বিএসসি গ্রাজুয়েশন শেষ করবা, নাকি যেমন তেমন একটা চাকরিতে জয়েন? কেউ হয়তো ভাববে যে স্যার ছোটখাটো চাকরি হয়ে গেলে ভালো হয়েছে, কি দরকার, একটু কষ্ট। কেউ ভাববে যে না, ছোট চাকরিতে জয়েন করবো না, পড়াশোনাটা আগে শেষ করবো, পড়াশোনা শেষ করে তারপরে ভালো থাকে। এখন এক একজনের কিন্তু রিসেপশনটা এক এক রকম। ইকোনমিক্স আমাদেরকে হেল্প করবে আমাদের যেই যেই অভাব রয়েছে, আমাদের যেই গুডস এন্ড সার্ভিসেস গুলো অভাব রয়েছে, সেই গুডস এন্ড সার্ভিসেস গুলো আমরা যেগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা আগে স্যাটিসফাই করবো। যেমন এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে যে মনে করো মানুষের অভাব রয়েছে পিজা এবং শার্ট। পিজা দিয়ে কিন্তু বোঝাচ্ছে একটা লাক্সারিয়াস গুডস, শার্ট দিয়ে বোঝাচ্ছে তোমার অর্ডিনারি কাপড় চোপড় পরার জন্য কাপড় চোপড়। কিন্তু এখন এই দুইটার যদি তোমার অভাব থাকে, কিন্তু তুমি একটা মিটার কোথায় কোথায় তোমার যে পরিমাণ টাকা আছে, তুমি যে কোনো চিন্তা করতে পারো, একটা কিনতে পারো না, অথবা একটা শার্ট কিনতে পারো, তাহলে তুমি কোনটা আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যে যেমন বেশিরভাগ মানুষ ভাববে যে তাহলে শার্ট তো আগে দরকার, কাপড় যদি না থাকে তাহলে তুমি বাইরে যাবা কিভাবে, সোসাইটিতে যাবা কিভাবে, পিজা খাওয়ার জন্য পিজা হাটেই বা যাবে কি? দ্যাট মিনস আমাদের কিন্তু শার্টটাকে ক্লোথটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। এরপর বলা হচ্ছে হাউ দ্য গুডস আর প্রডিউসড। আমরা যে নট টু প্রডিউস থেকে বুঝলাম যে আমাদের কি গুডস আর সার্ভিসেস লাগবে, ওই গুডস আর সার্ভিসেস গুলো আসলে আমরা কিভাবে প্রোডাকশন করবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কিভাবে প্রোডাকশন করবো, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা সোসাইটি যে গুডস এন্ড সার্ভিসেস গুলো উৎপাদন করে, প্রথমত এই গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন করার জন্য তার বিভিন্ন টেকনোলজি দরকার হয়, কিছু মেশিন দরকার হয়, ম্যান পাওয়ার দরকার হয়। আবার অনেক সময় কিছু গুডস এন্ড সার্ভিসেস কে আমরা বিদেশ থেকে আমদানিও করতে পারি।
কোশ্চেন আমরা কিভাবে করবো, যে গুডস এন্ড সার্ভিসেস গুলো আমরা প্রোডাকশন করবো, আমাদের প্রয়োজন, সেগুলো আমরা কিভাবে করবো? আচ্ছা, তাহলে যেমন আমাদের যে রিসোর্সেস গুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা কি টেকনোলজি ব্যবহার করে উৎপাদন করবো নাকি ম্যানুয়াল থাকবে? তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি, আমাদের দেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, লেবার সিক রেটে বা কম দামে পাওয়া যায়, দ্যাটস ওয়াই আমরা এমন ভাবে তৈরি করবো যাতে বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এবার যদি এমন হতো যে লেবার কস্ট আমাদের দেশে খুব অনেক কস্ট, লেবার অ্যাভেলেবেল লাইন, ইন দ্যাট কেস আমরা হয়তো বা ভাববো যে আমরা তাহলে অটোমেটিক মেশিনে, তো এইভাবে চিন্তা ভাবনা করে আসলে আমাদেরকে ডিসিশন নিতে। আর লাস্ট কোশ্চেনটা বলা হচ্ছে যে ফর হোম, তার জন্য আমরা গুডস এন্ড সার্ভিসেস। তো এখানে আমরা যখন একটা গুডস এন্ড সার্ভিসেস তৈরি করব, তখন কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমি যার জন্য এই গুডস এন্ড সার্ভিসেসটা তৈরি করব তার আসলে অ্যাবিলিটি কেমন, সে কেমন টাকা দিয়ে এটা কিনতে পারে। যেমন মনে করো আমরা যদি এখন বলি যে মোবাইল ফোন, মোবাইল ফোন কিনতে 1,000 টাকা দিয়েও তুমি চাইলে কিনতে পারো, 2-3 লক্ষ টাকা দিয়ে 3-4 লক্ষ টাকা তুমি বাংলাদেশেই পাওয়া যায়, আরো বেশি দামেরও মনে হয় আসছে। এটা আমি দেখি আর কি, দেখি যে কত দামি ফোন আসছে। তো যখন আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, তখন কিন্তু আমাদেরকে সমাজে সবার কথাই ভাবতে হবে। তুমি যদি শুধু দামি দামি মোবাইল উৎপাদন করো, কথার কথা, যে তোমার, তুমি বাংলাদেশে যে পরিমাণ মোবাইল উৎপাদন করবা, এই মোবাইলগুলো প্রত্যেকটাই হচ্ছে দামি মোবাইল, 50,000 টাকার উপরে সংখ্যা, তাহলে কিন্তু তোমার কোম্পানি ভালো চলবে, কোম্পানি ভালো চলবে না, বা তোমার ইকোনমিক্যাল পলিসিটাও ভালো হবে না। এবং গরিব মানুষ তো 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারবে না, স্মার্টফোন দরকার, নর্মাল ফোনেরও দরকার আছে, ওই ফোনেরও কিন্তু যথেষ্ট, কারণ ফোনের যেটা ক্রাইম পারপাস কমিউনিকেশন করে, সেটা দিয়েও করা যায়। হ্যাঁ, তাহলে যদি আমরা এভাবে ভাবি, যদি আমরা তাহলে বেশি দামি ফোন প্রডিউস না করে সব কম দামি ফোন প্রডিউস করলাম, তাহলে তো ফোনে তুমি কম দামি যদি শুধু কম দামি, তাহলে গরিব বড়লোক সবাই কিনবেন, বড়লোক বিশেষ করে কিনবে। এবং কিছু কিছু মানুষ আছে না, কম দামি জিনিস পছন্দ করে না, বিকজ দে হ্যাভ অ্যাবিলিটি টু বাই লাক্সারিয়াস প্রোডাক্ট অর ভেরি প্রিমিয়াম কোয়ালিটিস ফুড প্রোডাক্ট, মানে বেশি দাম দিয়ে কিনতে চায়, ওরা কম দামে কিনতে চায়। তাহলে তোমাকে কিন্তু কিছু দামি জিনিসও তৈরি করতে হবে, কিছু কম দামি তৈরি করতে হবে, আবার কিছু হয়তো বা মিডিয়াম ক্যাটাগরি তৈরি করতে হবে। কোথায়? ফর হুম টু প্রডিউস দিয়ে আমরা মিন করি যে আমরা যাদের জন্য গুডস এন্ড সার্ভিসেস তৈরি করব, তাদের ইকোনমিক্যাল কন্ডিশনের উপর বেস করে আমাদেরকে ক্লাসিফাই করতে হবে যে আমি কেমন মানের এবং কেমন দামের গুডস এন্ড সার্ভিসেস তৈরি করব। ওটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, এগুলো তোমাদের জানার দরকার নেই। এরপরে আমরা ইকোনমিক্স এর ইনপুট এবং আউটপুট। দেখো, ইনপুট বলতে আসলে মিন করে র মেটেরিয়াল, যে আমরা যে একটা গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন করব, সেটা উৎপাদন করার জন্য কি কি ইনপুট বা র মেটেরিয়াল দরকার হয়। আচ্ছা,
তো ইনপুট বলতে আসলে মিন করা হচ্ছে অল দ্য রিসোর্সেস অর সার্ভিসেস দ্যাট আর ইউজ টু প্রডিউস এনি গুডস এন্ড সার্ভিসেস। ফর এক্সাম্পল, একটা ল্যাপটপ তুমি তৈরি করতে চাও, এই ল্যাপটপ তৈরি করতে কি কি ম্যাটেরিয়াল লাগবে? দিস আর দ্য ইনপুট। একটা ড্রেস তৈরি করতে চাও, কি কি ম্যাটেরিয়াল লাগবে? দিস আর দ্য ইনপুট। তাহলে ইনপুট বলতে কিন্তু আবার এই শুধু যে র মেটেরিয়ালটা তা না, এই র মেটেরিয়ালও হচ্ছে একটা ইনপুট। এবং এই ইনপুটটা ব্যবহার করে আমরা আমাদের ব্যবহার উপযোগী একটা সার্ভিসেস তৈরি করার জন্য যে যে জিনিসগুলো দরকার হয় এই সবগুলোকেই কিন্তু আমরা ইনপুট করছি। যেমন একজন একজন লেবার যে ইফোর্টটা দেয়, তুমি একটা প্রোডাক্ট তৈরি করতে চাও, তো তুমি র মেটেরিয়াল কিনলে, র মেটেরিয়াল কিন্তু নিজে নিজে হয়ে যাবে। এই র মেটেরিয়ালটা ফ্যাক্টরিতে আমরা প্রসেসিং করে তারপরে একটা, তাহলে ফ্যাক্টরিতে কাজ করার জন্য লেবার বলি, ইঞ্জিনিয়ার বলি, ম্যানেজার বলি, যারা রয়েছে, এদের যে ইফোর্ট, দিস ইজ অলসো ইন। যে মেশিন বা টেকনোলজি গুলো তুমি ব্যবহার করো প্রোডাকশন প্রসেসে, দিস আর অলসো ইনপুটস। তাহলে ইনপুট বলতে আমরা মিন করে থাকি একটা গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন করার জন্য যে রিসোর্সেস গুলো ব্যবহার করা হয়, all the resources are the inputs in economics. তাহলে আউটপুট কি হবে? আউটপুট হচ্ছে র মেটেরিয়াল ব্যবহার করে যেই গুডস এন্ড সার্ভিসেস গুলো আমরা প্রিপারেশন ক্লিয়ার করি বা উৎপাদন করি, these are the হলো ইনপুট এবং আউটপুট। এবার আমরা দেখবো যে আমরা যে গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন করতে চাই, আমাদের যে গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন করতে হবে, এই গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন করার সেক্টর গুলো কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উৎপাদনের উপাদান আসলে। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন এখানে তোমরা চারটা দেখতেছো, আমি এখানে চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিয়েছি। অনেক তুমি আরো বেশিও দেখতে পারো, আরো কমও দেখতে পারো, তবে আমি এখানে চারটা আলোচনা করছি। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে কি বুঝি বলতো? যে একটা প্রোডাক্ট উৎপাদন করতে কোন কোন জিনিসগুলো প্রয়োজন। তুমি মনে মনে ধরে নাও যে আমি যেকোনো একটা প্রোডাক্ট উৎপাদন করতেছি, তাহলে তোমার কি কি লাগে? প্রথম এখানে বলা হচ্ছে যে ল্যান্ড। ফ্যাক্টর অফ প্রোডাকশন প্রথমটাই হচ্ছে ল্যান্ড। এই ল্যান্ড বলতে কিন্তু শুধু যে সারফেসে আমরা দাঁড়ায় আছি, জমিটা, এই শুধু জমিটা কিন্তু আসলে ল্যান্ড। জমিটা একটা ল্যান্ড, দেয়ার ইজ নো ডাউট, বাট ল্যান্ড বলতে ইকোনমিক্সে জমি ছাড়া আরো অন্য কিছুকেও আমরা ল্যান্ড হিসেবে ট্রিট করি অথবা ল্যান্ড। তাহলে এখানে বলা হচ্ছে অল দ্য ন্যাচারাল রিসোর্সেস আর ইউজ টু প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস আর দ্য ল্যান্ড। যত ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, প্রাকৃতিক সম্পদ, যেগুলো যেমন আলো বাতাস পানি, these are the land also. মানে ল্যান্ড বলতে একটা জমিকেও তুমি মিন করতেছো, আবার আলো বাতাস পানি যেগুলো প্রাকৃতিক সম্পদ, গ্যাস, these are also land. পরীক্ষা যদি ল্যান্ড কি এটা যদি আসে যে হোয়াট
ল্যান্ড, আমরা কিন্তু তোমরা লিখিত না যে ল্যান্ড বলতে আমরা যে জমিটাতে দাঁড়ায় আছি এটাই হলো ল্যান্ড। হ্যাঁ, এটা অবশ্যই ল্যান্ড, কিন্তু এটা ছাড়াও কিন্তু আরো ল্যান্ড আছে। যতগুলো ন্যাচারাল রিসোর্সেস সবগুলো সব ন্যাচারাল রিসোর্সেস ল্যান্ড আছে। এটা কিন্তু বুঝা গেছে? দিছে। এরপর দেখো লেবার। যেমন ল্যান্ড ছাড়া কিন্তু যে কোনো কোনো প্রোডাক্টই উৎপাদন করা সম্ভব না। আমাদেরকে অবশ্যই ল্যান্ড লাগবে। বা শুধু ল্যান্ড থাকলেই তুমি প্রোডাক্ট উৎপাদন করতে পারবে না, তোমার লেবারও লাগবে। লেবার বলতে তোমার কিন্তু শুধু আমার ওই যে দিন মজুরকে মনে করো না। ইকোনমিক্সে যারাই কাজ করতেছে তারাই লেবার। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু একজন লেবার, এই সিম লেবার। তুমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা কোম্পানিতে কাজ করবা, তুমি ইঞ্জিনিয়ারিং লেবার। লেবার বলতে আসলে কিন্তু আছে আসলে যে ইফোর্ট, আমরা হিউম্যান বিং যে কাজটা করে থাকি, কায়িক পরিশ্রম অথবা আমাদের ব্রেন ইউজ যেটাই বলি না কেন, দিস ইজ দ্য লেবার। লেবার ছাড়া কিন্তু কোনো কাজই করা সম্ভব। এরপরে দেখতেছি আমরা ক্যাপিটাল। অ্যাকাউন্টিং যেহেতু আমি একটু হলেও পড়াইছি, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। তোমার ল্যান্ড আছে, তোমার মানুষজন আছে। শুধু ল্যান্ড আর মানুষ দিয়ে তুমি কিন্তু কোনো বিজনেস করতে পারো না। তোমার কিছু না কিছু ক্যাপিটাল দরকার আছে। এই যে ক্যাপিটাল দরকার আছে, এই ক্যাপিটালটাকে এই ক্যাপিটাল দুই রকম হয়। মূলধন, বিজনেসের ক্যাপিটাল মূলধন দুই রকম হয়। এক হতে পারে কোনো ফিজিক্যাল ক্যাপিটাল অথবা হিউম্যান। প্রথমে হিউম্যান ক্যাপিটালটা দেখো, তাহলে ফিজিক্যাল ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল বলতে আসলে আমরা বুঝাচ্ছি the skill and knowledge of a company's workers. কোন একটা কোম্পানিতে যে এমপ্লয়ি রয়েছে, এই এমপ্লয়ীদের তো সবার একটা না একটা দক্ষতা বা যোগ্যতা রয়েছে। তারা যে কাজ করতেছে, হয়তো ফ্রিতে কাজ করতেছে। এই যে এমপ্লয়ীদের যে স্কিল বা এফিসিয়েন্সি বা টেকনোলজিক্যাল নলেজ, দিস ইজ দ্য ল্যান্ড, সরি দিস ইজ দ্য ক্যাপিটাল। ক্যাপিটাল বলতে কিন্তু এটাকেও মিন করে। এটা হলো হিউম্যান ক্যাপিটাল। আর ফিজিক্যাল ক্যাপিটাল হচ্ছে যেই জিনিসগুলো আসলে আমাদের কোম্পানির কাজ পরিচালনা করার জন্য প্রয়োজন হয়। যেমন কোনো মেশিন হতে পারে, তারপরে কোনো যন্ত্রপাতি হতে পারে, অন্যান্য ইকুইপমেন্ট হতে পারে। ফিজিক্যাল কোথায় সেই ক্যাপিটাল একটা ফিজিক্যাল সাবস্টেন্স আছে, এক্সিস্টেন্স আছে, সেটা হলো ফিজিক্যাল, যেটা একটা অবস্থান রয়েছে যেটা দেখা যায়। আর হিউম্যান ক্যাপিটাল হলো, হিউম্যান ক্যাপিটাল সাধারণত স্ক্রিন বেসড, যেটা তুমি দেখতে পারবে না, দ্যাটস দ্য হিউম্যান ক্যাপিটাল। তাহলে আমরা ল্যান্ড বললাম যে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য যে চারটা মেইন ফ্যাক্টর, তার মধ্যে প্রথমটা ছিল ল্যান্ড, দ্বিতীয়টা ছিল লেবার, তৃতীয়টা হলো ক্যাপিটাল হচ্ছে দুই, হিউম্যান ক্যাপিটাল এবং ফিজিক্যাল। আর লাস্টলি আমরা বলবো যে কোনো গুডস এন্ড সার্ভিসেস শুধু ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলো থাকলেই হবে না।
এগুলো ভালো করে ম্যানেজ করতে হবে। এই যে ম্যানেজ করতে হবে, ইনভেস্ট করতে হবে, কাউকে না কাউকে একটু রিস্ক নিতে হবে যে আমি এই কাজটা পারবো বা আমি এই কাজটা অবশ্যই আমাকে করতে হবে। এই কাজটা যে করে থাকে কোনো বিজনেসের উদ্যোগ নেয়া, পরিকল্পনা করা, দিস ইজ দ্য কন্টেন্ট। তাহলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেশি ইম্পর্টেন্স দিয়ে ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, হোয়াট, হাউ এবং ফর হুম, ওয়ান্ট, নিড, ডিমান্ড, এটা দেখলাম। তারপরে একটু আগে আমরা দেখলাম হচ্ছে গিয়ে থ্রি প্রবলেমস অফ ইকোনমিক অর্গানাইজেশন। এখন আমরা দেখব প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার হলো আসলে একটা কনসেপ্ট। কনসেপ্টটা কেমন? মনে করো তোমাকে যদি আমি এখন বলি যে তোমাদের প্রত্যেকেরই তো আসলে পড়াশোনা করার একটা লিমিট আছে, তাই না? যে তুমি কত বেশি 24 ঘন্টার সময় দিন রাত মিলায়, এটা সবার জন্য কিন্তু সেম। একটা মানুষ সর্বোচ্চ কতক্ষণ পড়াশোনা করতে পারে বলো তো, কোনো idea আছে? একটা মানুষ সর্বোচ্চ কতক্ষণ তার পক্ষে পড়াশোনা করা সম্ভব? ওই তোমরা ক্লাসে নাই? আছি স্যার, আধা ঘন্টা 40 মিনিট করার পরেই তো স্যার মাথা হ্যাং হয়ে যায় স্যার। মাথা হ্যাং হবে কেন? মাথা হ্যাং হলে তো ইঞ্জিনিয়ারিং না পড়ে স্যার তোমরা ওই যে ম্যাথ ট্যাথ করতে বসলে স্যার না মিললে তো সমস্যা স্যার, মিললে তো করতেই মন চায়। হুম, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে একটা মানুষের যেটা সর্বোচ্চ ক্যাপাসিটি, একটা দেশের বা একটা পুরো পৃথিবীর কথা যদি আমরা বলি, আমাদের সব যে রিসোর্সেস গুলো রয়েছে, এই সব রিসোর্স ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন করতে পারি, সেটাকেই বলা হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এটা হলো লিমিট, যে ম্যাক্সিমাম। যেমন একটু আগে আমি বললাম যে একজন মানুষ সর্বোচ্চ কতক্ষণ কাজ করতে পারবে, পড়াশোনা হোক বা যাই হোক, ধরলাম 24 ঘন্টাই পারবে। তোমার যদি কোনো খাওয়া দাওয়া, ওয়াশরুম টশরুম কোনো কিছু দরকার নাই, ঘুম টুম কিছু দরকার নাই, ধরলাম তুমি 24 ঘন্টাই না হয় পড়াশোনা করবা, এর বেশি তো সম্ভব না। দিন রাত মিলাতে 24 ঘন্টার বেশি সময় নাই। তাহলে একটা ইকোনমিতে বা একটা দেশে টোটাল যে রিসোর্সেস গুলো রয়েছে, এই সবগুলো রিসোর্স ব্যবহার করে আমরা যে গুডস এন্ড সার্ভিসেস তৈরি করতে পারি, এটাকেই আমরা বলে থাকি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আর লাস্টলি আমরা আমাদের একটা ছোট্ট টপিক আছে, এটা একটু দেখবো, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট শব্দটার অর্থ কি কেউ তোমরা জানো বা তোমরা এই শব্দটা কোথাও শুনেছো? অপরচুনিটি শব্দটা আমরা সবাই জানি, সুযোগ। তো অপরচুনিটি কস্ট হলো সুযোগ ব্যয়। যে অনেক সময় দেখা যায় আমাদের সামনে অনেকগুলো অপশন থাকে, তো এই অপশন গুলোর মধ্য থেকে সবকিছু তো তুমি আর করতে পারবে না। যে ধরে নাও তুমি যে কোনো একটা কাজ করবা, তো আমরা যখন অনেকগুলো অপশনের মধ্য থেকে কোনো একটাকে চুজ করি, সেই ক্ষেত্রে যেটা আমরা রিজেক্ট করি বা যেটা আমরা চুজ করলাম না, সেটা হলো অপরচুনিটি কস্ট। তুমি যেটা করছো তার, ফর এক্সাম্পল আমি যদি এখন বলি যে তোমরা ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্টে পড়ো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তুমি পড়ো,
এটা হলো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তবে তোমার সামনে আরো অপরচুনিটি ছিল, তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে পারতা, তুমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করতে পারতা, তুমি সিআইএস করতে পারতা। কথার কথা, এগুলো তোমার কাছে অপশন ছিল টোটাল 4টা: সফটওয়্যার, টেক্সটাইল, সিএসসি এবং সিআইএস। এই 4টা থেকে বেছে তো তুমি একটা সিলেকশন করছো, সফটওয়্যারে পড়ছো। তোমার কাছে হয়তো বা মনে হয়েছে যে তোমার কাছে বেস্ট চয়েস হলো সফটওয়্যার। কেউ কিন্তু তোমার সেকেন্ড চয়েসে ভর্তি হওনি, তুমি যেটাতে পড়ছো তোমার কাছে কিন্তু এটাই তোমার ফার্স্ট চয়েস। আরেকজনের এটা ফার্স্ট চয়েস নাও হতে পারে, যে মনে করো সিআইএস এ পড়ে, তার ফার্স্ট চয়েস ছিল সিআইএস। এই কথাটা কি বোঝা গেছে? তো যখন আমরা অনেকগুলো অপশন থেকে কোনো একটা অপশনকে চুজ করি, এই ক্ষেত্রে যেটাকে আমরা গিভ আপ করি। গিভ আপ মানে যেমন এই যে আমি 4টা সাবজেক্টের নাম বললাম, সফটওয়্যার, টেক্সটাইল, সিএসসি, সিআইএস। এখন তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছো, তাহলে তুমি তো টেক্সটাইল পড়ো নাই, বা সিএসসি পড়ো নাই, বা সিআইএস পড়ো নাই। তাহলে এই জিনিসগুলো হলো তোমার অপরচুনিটি কস্ট। কারণ তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার কারণে তুমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করতে পারলা না। ওটাতেও ভর্তি হওয়ার তোমার যোগ্যতা ছিল, তোমার পয়েন্ট ছিল, তুমি চাইলে প্রায় কাছাকাছি খরচ সফটওয়্যার এবং সিএসসি, তুমি চাইলে সেটাও করতে পারো। কিন্তু তুমি সিএসসি বাদ দিয়ে সফটওয়্যার পড়ছো। এই যে তুমি সিএসসি বাদ দিয়ে সফটওয়্যার পড়ছো, তার মানে সিএসসিটা হলো তোমার অপরচুনিটি কস্ট। যে আমার সফটওয়্যার বাদ দিয়ে সিআইএস পড়তেছে, মনে করো সে 2টা সাবজেক্টে পড়তে পারতো, সফটওয়্যারে পড়তে পারতো এবং সিআইএস পড়তে পারতো, কিন্তু সে পড়তেছে সিআইএস। তার অপরচুনিটি কস্ট হলো সফটওয়্যার। সিআইএস পড়ার অপরচুনিটি কস্ট হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো দিস ইজ দ্য অপরচুনিটি কস্ট। তাহলে সেক্টর 1 কিন্তু এই আমি যে কয়েকটা টপিক বললাম এই কয়েকটাই। আমি আবারও একটু তোমাদেরকে দেখাই দিই কোনটা কোনটা পড়বা। অপরচুনিটি কস্ট পড়বা একটু, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার একটু পড়বা, ফ্যাক্টরস অফ প্রোডাকশন খুব ভালো করে পড়তে হবে, ইনপুট আউটপুট পড়বা অনেক ভালো করে, 3 প্রবলেমস অফ ইকোনমিক অর্গানাইজেশন অনেক ভালো করে পড়তে হবে। আর এই যে হোয়াট ইজ ইকোনমিক্স, নিড, ওয়ান্ট এন্ড ডিমান্ড, এগুলো ভালো করে পড়তে হবে। এবং এই যে ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, এই কয়েকটা জিনিস পড়লেই প্রথম চ্যাপ্টার থেকে হবে। এরপরে আমরা নেক্সট দিন অন্য চ্যাপ্টার শুরু করব। এখন অ্যাটেন্ডেন্স নেব, আর ক্লাস রেকর্ডিং তোমরা বিএলসি তে পেয়ে যাবে। অ্যাটেন্ডেন্স কিন্তু যারা ক্লাসে আসে নাই তাদের অ্যাটেন্ডেন্স কেউ